গতকাল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায়, সেই রায়কে শেষ পর্যন্ত স্থগিতাদেশ দিল না। স্বভাবতই চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কী হবে এ নিয়ে অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে দাঁড়া বাঁধছে। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে, আজকে সকালে 2014 টেট মামলার শুনানি চলছিল, দুর্নীতি সংক্রান্ত যে মামলা, বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। সেই মামলা শুনানি চলার পর একদল চাকরি প্রার্থী তারা হঠাৎ করে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে আসেন এবং তারা বিক্ষোভ দেখাতে থাকেন। কিন্তু প্রশ্নটা সেই জায়গা নয়। প্রশ্নটা হচ্ছে যে হাইকোর্টে চাকরি প্রার্থীদের এই রকম ধরনের বিক্ষোভ এটা প্রথম। কেন এমন হলো? আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু নমস্কার, ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত। নমস্কার। বিকাশবাবু, আজকে যে ঘটনাটা ঘটলো, আপনার আইনজীবীর যে পেশা, সেই পেশার ইতিহাসে এরকম ঘটনা কি এর আগে কখনো ঘটেছে? না, এটা একেবারেই প্রথম ঘটনা। তবে আমি খুব বিচলিত হইনি এবং বিস্মিত হইনি, কেন আমি জানি ধারাবাহিকভাবে যে রাজনৈতিক দল দুর্নীতিকে লালন পালন করছে তারা আমার বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছেন, সর্বত্র মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছেন। আজকে হয়তো তারই একটা ক্ষুদ্র বহিঃপ্রকাশ ঘটলো। ওরা হয়তো আরও এরকম চেষ্টা করবেন, তাদের কি যায় আসে না। কেন আমি এরকম আমি ছাত্রাবস্থা থেকে রাজনীতি করি, তো এরকম অনেক অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছি, অনেকবার আক্রান্ত হয়েছি, অনেকবার আহত হয়েছি, কিন্তু তাতে দমিয়ে রাখা যায়নি। আর এই সমস্ত বাচ্চা ছেলে মেয়েদের ওরা পাঠিয়ে দিয়েছে, তাদের চাকরি চলে যাবে সেই আশঙ্কায় তারা এটা করেছেন, ওদের আমি কোনো দোষ দিই না। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সভা থেকে বারবার আপনার নাম টেনে তুলেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি বলেছিলেন যে 5 মিনিটে স্টে নিয়ে আসবো, সেখানে এই ঘটনার পর উনিও বলেছেন যে আপনাকে কেন্দ্র করে যে সুবিধাভোগী আইনজীবী, চাকরি কিন্তু দেওয়ার কথা ছিল কিন্তু আপনি দিতে পারলেন না, উপরন্তু চাকরি কেড়ে নেওয়া। আমি একটা কথা, আই ডোন্ট আর্গু উইথ অ্যান ইডিয়েট, আই ডোন্ট আর্গু দ্য ইডিয়েটস। গতকালের প্রসঙ্গে একবার আপনার কাছে প্রশ্ন, যে যেখানে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা বারবার সুপ্রিম কোর্ট চাইছেন, এবং সেই প্রসঙ্গে যেখানে ওএমআর সিটকে ডিস্ট্রয় করা হয়েছে, এই ওএমআর সিটের প্রসঙ্গে আপনাকে বলি যে ওএমআর সিট কি ধ্বংস করে ফেলা যায়? যায় না, এবং সেটা রাখতে হবে। আর বিশেষ করে বর্তমান এই প্রযুক্তির যুগে ওএমআরের মিরর কপি আইনত রেখে দেওয়া উচিত ছিল। সেই মিরর কপি কোথায় গেল, সেটা ধ্বংস করেছেন। এত বিতর্কের দরকার কি? রাজ্য সরকার একটা লিস্ট বানিয়ে দিন না, রাজ্য সরকারের এডুকেশন সেক্রেটারি একটা লিস্ট বানিয়ে হলফনামা দাখিল করুন যে এরা যোগ্য, দিক। সেই যোগ্যতার ভিত্তিতে আমরা কেউ আপত্তি করব না, কিন্তু দায়িত্ব নিয়ে বলতে হবে এরা যোগ্য। এই দায়িত্ব নেওয়ার সাহসটা কেউ দেখাচ্ছেন না কেন? কিন্তু গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যখন বারবার বিচারপতি চেয়েছেন, তার পরিপ্রেক্ষিতে ওনারা বলেছেন যে আগামী সোমবার তারা একটি লিস্ট দেবেন। তো এতদিন দেওয়া হলো না, আগামী সোমবারও দিতে পারবেন না। এই সমস্ত কথা তো বলা হয়, হঠাৎ করে বলে দিলাম, ভাবলাম বিচারপতিদের আমরা পক্ষে নিয়ে নিলাম এই ধারণা থেকে। যদি থেকে থাকতো যোগ্যতার লিস্ট, তাহলে এখানে ডিভিশন বেঞ্চ এতদিন শুনানির পর বারবার চেয়েছেন, দিতে পারেননি কেন? আমি তো দেখলাম যিনি এসএসসি সভাপতি, তিনি আনন্দবাজার পত্রিকায় বিবৃতি দিয়ে বলেছেন আমরা কী করে বলবো কে যোগ্য অযোগ্য। এটাই তো প্রশ্ন। ওদের দায়িত্ব ছিল সঠিক নির্বাচন করা যোগ্যতার, সেটা ওরা করতে পারেননি। কেন? ওদের মাথা বিকিয়ে দিয়েছেন টাকার কাছে। সুতরাং আজকে ওদের হতাশার মধ্যে পড়তেই হবে। আরেকটা যে অংশ, যেখানে 8 নম্বর পার্টে বলা হলো যে যে সমস্ত মন্ত্রী বা যারা এই আধিকারিক এই বিষয়টার সঙ্গে যুক্ত, তাদেরকে সিবিআই তদন্তে নেওয়ার বিষয়টা, সেটা যদি আরেকটু পরিষ্কার করেন, কারণ এই বিষয়ে অনেক ধোঁয়াশা থেকে যাচ্ছে। দেখুন, যখনই এটা প্রকাশ্যে সামনে এলো যে টাকা দিয়ে চাকরি কেনা হয়েছে, বিভিন্ন দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে চাকরি বিক্রি করা হয়েছে, তার একটা আপাত সংখ্যা হাজির হলো, সঙ্গে সঙ্গেই সরকার তার ক্যাবিনেটে সিদ্ধান্ত করলেন যে ওই যারা চাকরি পেয়েছে তাদের চাকরি রক্ষা করতে হবে, এবং যারা আন্দোলন করছেন, ওই সোকল্ড ওয়েটিং লিস্টে যারা আছেন, তাদের চাকরি দিয়ে দেবো। মানে একটা চুরি ঢাকতে আরেকটা চুরি করব, এটাই হচ্ছে রাজ্য সরকারের সিদ্ধান্ত। তার বিরুদ্ধে আমরা আদালতে এসেছিলাম, আদালত সেই জন্য স্টে দিয়েছেন। এমনকি আদালত এডুকেশন সেক্রেটারিকে ডেকে পাঠিয়েছিলেন, তার বিরুদ্ধে রাতারাতি সরকার পয়সা খরচা করে সুপ্রিম কোর্ট গিয়েছিলেন। ওরা তো ভয় পাচ্ছেন, কেন? জানে ওরা দুর্নীতি করেছেন, এই দুর্নীতি প্রকাশ হবেই, সেই আতঙ্কে ওদের ঘুম হচ্ছে না। সেই জন্য ওদের বারবার কাতর আবেদন ছিল, নির্বাচনের আগে আমরা পুরো ক্যাবিনেট যদি জেলে চলে যায় আমরা কি করব। ওইটাই তো ওদের একমাত্র ভয়, আর তো কিছু না। ওরা আদালত ছাড়া কাউকে ভয় পায় না।
তো কিন্তু এই পরিপ্রেক্ষিতে বর্তমানে চাকরি প্রার্থীদের অবস্থা এবং ভোট পরবর্তী সময় এই যে আপনি যেটা বারবার বলছেন যে জেল যাওয়ার যে বিষয়টা, সেটা আগামী ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎ হচ্ছে প্রত্যেকটা নাগরিককে বুঝতে হবে, দুর্নীতিগ্রস্ত কোনো রাজনৈতিক দলকে যদি আমরা ক্ষমতায় বসাই তার পরিণতি এটা হয়, এবং এই পরিণতি থেকে বাঁচতে গেলে পরে প্রত্যেককে সচেতনভাবে দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরি করার জন্য সৎ রাজনৈতিক দলেদের ভোট দিতে হবে।